তো আজ আমরা জানব ব্যবস্থাপনাকে একটি পেশা, ব্যবস্থাপনাকে পেশা বলা হয় কিনা তা সম্পর্কে জানব। বর্তমানে ব্যবস্থাপনার গুরুত্ব ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে ব্যবস্থাপনাকে একটি পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া যায় কিনা এই ব্যাপারে প্রশ্ন দেখা দিয়েছে। সেই প্রশ্নের সমাধান করতে গিয়ে প্রথমে জানতে হবে পেশা কী। সাধারণত পেশা বলতে বৃত্তিমূলক সেবা কর্মকে বোঝায়, যা থেকে ব্যক্তি তার উপার্জন বা জীবিকা উপার্জন করতে পারে, যেমন ডাক্তারের ডাক্তারি, উকিলের ওকালতি, শিক্ষকের শিক্ষকতা প্রভৃতি। অর্থের বিনিময়ে কাজ বা সেবা দানকে পেশা বলে। পেশা শব্দের অর্থ বৃত্তি। পেশার জন্য বিশেষ শিক্ষা ও প্রশিক্ষণের প্রয়োজন হয়। কোনো কাজ বা বৃত্তিকে পেশা হিসাবে স্বীকৃতি দিতে হলে তার কিছু বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। সে সম্পর্কে অনেকেই অনেক ধরনের মতবাদ দিয়েছেন। এখন প্রফেশনাল বিজনেস ম্যানেজমেন্টে 5টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছে। 1 নাম্বারটা হলো নির্দিষ্ট পেশার ক্ষেত্রে প্রয়োজনীয় বিশেষায়িত জ্ঞান। 2 বিশেষায়িত জ্ঞানের যথাযথ প্রয়োগ। 3 ব্যক্তিক ও সামাজিক দায়বদ্ধতা। 4 ব্যক্তিক আত্মনিয়ন্ত্রণ সামর্থ্য এবং 5 সামাজিক স্বীকৃতি। এ প্রসঙ্গে এফ.বি. মিলার পেশার নিম্নের 5টি বৈশিষ্ট্যর কথা উল্লেখ করেছে। 1 ব্যবস্থাপকীয় সমিতি উপস্থিতি ও সদস্যপদ গ্রহণ। 2 বিশেষায়িত জ্ঞানের সমাবেশ। 3 আইনের আওতায় কার্য সম্পাদন। 4 পেশার প্রতি শ্রদ্ধাবোধ বা অনুগত। এবং 5 পেশাগত সাফল্য অর্জনের অব্যাহত প্রচেষ্টা। ব্যবস্থাপনা একটি পেশা কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে উপরোক্ত বিষয়গুলো বিদ্যমান আছে কিনা তা মূল্যায়ন করা প্রয়োজন। কেননা ব্যবস্থাপনার ক্ষেত্রে পেশার কিছু বৈশিষ্ট্য বিদ্যমান থাকলেও অধিকাংশ বৈশিষ্ট্যই অনুপস্থিত বা তা নেই। তাই ব্যবস্থাপনাকে সর্বজনীন স্বীকৃতি পেশা হিসেবে গ্রহণ করতে হলে নিচের সামঞ্জস্যপূর্ণ বৈশিষ্ট্যের আলোচনা করা প্রয়োজন। সংঘবদ্ধ জ্ঞানের প্রসার। বর্তমান সমগ্র বিশ্বে ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞান ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমান সময়ে ব্যবস্থাপনা জ্ঞানের একটি স্বীকৃতি সত্তা হিসাবে আত্মপ্রকাশ করেছে। এ বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে উন্নীতদের বিবিএ, এমবিএ সনদ দেওয়া হচ্ছে। দেশীয় ও আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যবসায় প্রশাসন ও ব্যবস্থাপনার উপর উচ্চতর কোর্স পাঠদান করা হচ্ছে। বাংলাদেশে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত বিসিএস কর্মকর্তাদের ব্যবস্থাপনাগত দক্ষতা উন্নয়নের জন্য সরকারি উদ্যোগে সাভারে একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এরপর হলো ব্যবস্থাপনা সংঘ প্রতিষ্ঠা। বিশ্বের উন্নত দেশগুলোতে বিভিন্ন ব্যবস্থাপনা সংঘ এবং সংস্থা প্রতিষ্ঠিত লাভ করেছে। কেবল ব্যবস্থাপনা ও নির্বাহীগণ এসব সংস্থার সদস্য হতে পারে। এখানে কেবলমাত্র ব্যবস্থাপক ও নির্বাহীগণ এসব সংস্থায় সদস্য হতে পারে। এই ধরনের সংস্থার সদস্যদের জন্য নিয়ম করে দেওয়া হয়েছে। সংস্থাগুলো হচ্ছে আমেরিকান ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন, AMA, ন্যাশনাল অফিস ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন, NOMA প্রভৃতি উল্লেখযোগ্য। বাংলাদেশেও ব্যবস্থাপনা পেশার উন্নয়নের জন্য বেশ কিছু প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যেমন ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট, IMB, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট, BIBM, ন্যাশনাল একাডেমি ফর এডুকেশনাল ম্যানেজমেন্ট, NAEM ইত্যাদি।
এরপর হলো ব্যবস্থাপকীয় পরামর্শকদের আবির্ভাব। বিশ্বের বিভিন্ন শিল্পোন্নত দেশের ব্যবস্থাপনার ক্ষেত্রে এমন একজন ব্যক্তি বা বিশেষজ্ঞ যিনি কোনো প্রতিষ্ঠানের আমন্ত্রণে উক্ত প্রতিষ্ঠানের সমস্যা অবলোকন, অনুধাবন এবং বিশ্লেষণ করে যথাযথ কর্তৃপক্ষের সমাধানের পথ প্রদর্শন করে। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অবসরপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, প্রকৌশলী, আইনজীবী ব্যবস্থাপকীয় পরামর্শক হিসাবে দায়িত্ব পালন করে থাকেন। আমাদের দেশেও অবসরপ্রাপ্ত সরকারি আমলা, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, অর্থনীতিবিদ, উচ্চপদস্থ ব্যাংক কর্মকর্তাগণ বিভিন্ন প্রতিষ্ঠানে কনসালটেন্সি হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করে থাকেন। তাহলে এতক্ষণ ধরে আমরা যা শুনলাম বা যা পড়লাম, এতে আমরা কি বুঝলাম? আমাদের দেশে ব্যবস্থাপনা আজও চিকিৎসা, আইনজীবী, প্রকৌশলীদের মত মতো মতো বিশেষ পেশার মর্যাদা লাভ না করলেও অদূর ভবিষ্যৎ একটি স্বতন্ত্র পেশা হিসাবে স্বীকৃতি লাভ করবে বলে আশা করা যায়। কারণ উন্নত বিশ্বের অধিকাংশ দেশে পেশার উপরোক্ত শর্তগুলো বিদ্যমান। ফলে ব্যবস্থাপনা একটি পেশা হিসাবে ক্রমান্বয়ে জনপ্রিয় হয়ে উঠেছে। তাই সামগ্রিক বিশ্বে ব্যবস্থাপনার গুরুত্ব যথাযথ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তাতে আশা করা যায় অচিরেই ব্যবস্থাপনা একটি পেশা সেই মর্যাদা লাভ করবে। এখন আমরা পরবর্তী প্রশ্ন সম্পর্কে জানব যে ব্যবস্থাপনা সর্বজনীন। সর্বজনীন জিনিসটা আসলে কি? ব্যবস্থাপনা সর্বজনীনতা বলতে সকল ক্ষেত্রে ব্যবস্থাপনার আবশ্যকতা বা ব্যবস্থাপনা জ্ঞানের প্রয়োগ যোগ্যতাকে বোঝানো হয়েছে। মানে সব জায়গায় ব্যবস্থাপনা যে সব জায়গায় থাকে সেটাকে আসলে বলা হয় হলো ব্যবস্থাপনা সর্বজনীন। সেটা একটি ছোট প্রতিষ্ঠানে বলেন, বড় প্রতিষ্ঠানে বলেন, রাষ্ট্রে বলেন, তারপরে হলো নিজের বাড়িতে বলেন, যে কোনো ছোট সংসারে বলেন, ব্যবস্থাপনা সর্ব জায়গায় আছে। এর জন্য ব্যবস্থাপনাকে বলা হয়েছে হলো সর্বজনীন। বৃহদায়িত প্রতিষ্ঠানের পরিচালনায় ব্যবস্থাপনার আবশ্যকতা যেমনি দেখা যায়, তেমনি ছোট প্রতিষ্ঠানের ক্ষেত্রেও ব্যবস্থাপনায় অপরিহার্য। পরিকল্পনা গ্রহণ করে সেই অনুযায়ী কাজ করলে উভয় প্রতিষ্ঠান বা লাভবান হতে পারে। পরিকল্পনা বাস্তবায়নের জন্য ছোট বড় সব প্রতিষ্ঠানকেই উপকরণাদি সংহতকরণ, তারপর কর্মী সংস্থান, নির্দেশনা, পেশনা, সমন্বয়, নিয়ন্ত্রণ ইত্যাদি কাজে সম্পাদন করতে হয়। এ কারণে বলা হয়েছে ব্যবস্থাপনা সর্বজনীন। গ্রিক দার্শনিক সক্রেটিস এর নাম সুবাদিক। প্রায় 2500 বছর পূর্বে গ্রিক সভ্যতাকালে তিনি ব্যবস্থাপনা সর্বজনীন এই বিষয় তুলে ধরেছেন। এ নিয়ে চমৎকার একটি ঘটনা বর্ণনা করেছেন। তিনি একদিন তার ছাত্র ও ভক্তদের আসরে আলোচনা প্রসঙ্গে বলেন, সাবান কারখানায় একজন দক্ষ ম্যানেজারকে সামরিক সচিবের দায়িত্ব দেওয়া হলে সেই দক্ষতার সাথে তা পালন করতে পারবে। তখনকার দিনে গ্রিক সমাজে সৈন্যদের ব্যাপক প্রভাব। সেনা কর্মকর্তাগণ সক্রেটিসের এই বক্তব্যদের তাদের মধ্যে অপমানকর মনে করেন, কারণ তখনকার দিনে সাবান কারখানার নিয়ত খুব ছোট ছিল। তার ম্যানেজারের সাথে তাদেরকে তুলনা করাকে তারা খুব এটা মেনে নিতে পারছিল না। অভিযোগে রাজার দরবারে উপস্থিত হলো। রাজা সক্রেটিসকে ডেকে তার বক্তব্যের কারণ জিজ্ঞেস করলেন। সক্রেটিস সবার সামনে বললেন, একজন সেনা অধ্যক্ষ যুদ্ধের পরিকল্পনা করেন, সৈন্য তারপর রসদপত্র জোগাড় করে তাকে সংহত করেন, যুদ্ধের নির্দেশনা দেন, তাদের উৎসাহিত করেন এবং জয় পরাজয় নিয়ে আলোচনা করেন। ভুল ভ্রান্তি হলে তা সংশোধন করে পরবর্তী পদক্ষেপ নেন। তেমনি একজন সাবান কারখানার ম্যানেজারও ঠিক একই ধরনের কাজ করেন। তার প্রতিষ্ঠানের প্রথমে পরিকল্পনা করেন,
তারপর হলো সে কর্মী সংস্থান নেয় এবং কর্মীদের কাজের নির্দেশ দেয়, তাদেরকে উৎসাহ প্রদান করে এবং তাদের কাজ তাদের মধ্যে ভাগ করে দেয় এবং তাদের কোনো ভুল হলে সেটা আবার সলভ করে। তাহলে ব্যবস্থাপনা যে সর্বজনীন তা এখানে সে খুব ভালো করে উল্লেখ করেছেন। তাহলে আমরা এই সম্পর্কে কি জানলাম, যে ব্যবস্থাপনা সর্ব এমন কোনো প্রতিষ্ঠান নেই যা ব্যবস্থাপক নির্বাহী ভিন্ন হতে বা চলতে পারে। তাই ব্যবস্থাপনার অস্তিত্ব সর্বক্ষেত্রে বিদ্যমান। একজন পরিবারে যেমনি ব্যবস্থাপক, তেমনি একজন রাষ্ট্রের প্রধানও এক ধরনের হলো ব্যবস্থাপক। পরিবারের প্রধান যদি পরিকল্পিতভাবে পরিবারের অন্যান্য সদস্য এবং উপকরণাদি ব্যবহার নিশ্চিত করতে পারে, তবে তার পক্ষে লক্ষ্য অর্জন করা সম্ভব হবে। অন্যদিকে একজন রাষ্ট্রপ্রধান যদি তার জনগণের এবং সঠিক সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে পারে, তাহলেও তার সঠিক নির্দিষ্ট জায়গায় তার পৌঁছানো সম্ভব। তাহলে ব্যবস্থাপনা যে সর্বজনীন তা সম্পর্কে আমরা জানতে পারলাম।